রেটিনার কোন কোন রোগে আমরা লেজার ব্যবহার করি যদি একটু বলতেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, ডায়াবেটিসের কারণে রেটিনাতে রক্তক্ষরণ হয়, চর্বি জমে, আমিষ জমে। সেই রক্তক্ষরণ বন্ধে যেমন লেজার রশ্মি ব্যবহার করি, আবার বিভিন্ন কারণে আমাদের রেটিনার যে কেন্দ্রীয় শিরা এবং শাখা শিরা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায়। তার চিকিৎসাতে এমনকি নিচের বাম দিকের ছবিতে লক্ষ্য করো উচ্চ রক্তচাপ জনিত যে রক্তক্ষরণ হয়, বা নিচের মাঝখানে ছবিতে লক্ষ্য করো যে রেটিনাতে ছিদ্র হয়ে গেলে, রেটিনার টিয়ার হলে, ব্রেক হলে, রেটিনার ডিট্যাচমেন্ট হয়ে গেলে লেজার রশ্মি প্রয়োগ করা লাগে। এমনকি অপরিণত শিশুদের চোখে যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি হয় তার চিকিৎসাতেও আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করো এখানে রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম যে সাদা সাদা স্পটগুলো, এগুলো হলো লেজার স্পট। এই সমস্ত জায়গাতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়েছে। এখানে যেভাবে দেখানো হয়েছে এটাকে বলে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, অর্থাৎ পুরো রেটিনাতে লেজার রশ্মি দেওয়ার প্রয়োজন হয়েছে, মাঝখানে রেটিনার কেন্দ্র বা ম্যাকুলা ব্যতীত। ধন্যবাদ স্যার। অর্থাৎ আমরা দেখছিলাম যে আসলে লেজার রশ্মির ব্যবহার তো আসলে অপরিসীম, কিন্তু এই লেজার রশ্মি ব্যবহারের কোনো ক্ষতি হতে পারে কিনা বা কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই কারণেই আমরা বলেছি যে লেজারের ক্ষেত্রে আলোক রশ্মিকে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করা হয় এবং এক একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এক একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু দ্বারা শোষিত। অর্থাৎ যেখানে যেখানে লেজার রশ্মি প্রয়োগ করা হচ্ছে সেখানেই সেখানে তার কার্যকরী প্রভাব থাকবে, তার আশেপাশের টিস্যু বা কলা কোনো ড্যামেজ হবে না। তবে এখানে একজন অভিজ্ঞ লেজার সার্জনের প্রয়োজন, তা না হলে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আচ্ছা স্যার, আমাদের যেসব রোগীরা আছে যারা ডায়াবেটিসের কারণে রেটিনার জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কতদিন পর পর আসলে চোখ দেখানো জরুরি? যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত। যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের প্রতি 6 মাস পর পর চোখ পরীক্ষা করা উচিত। যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি অগ্রসরমান অবস্থায় রয়েছে তাদের প্রতি 3 মাস পর পর চোখ পরীক্ষা করা উচিত। স্যার, চোখের ছানির চিকিৎসা এবং চোখের ছানির অপারেশনের পরে যেসব জটিলতাগুলো দেখা দেয় সেগুলোর ক্ষেত্রে আসলে লেজারের ভূমিকাটা আসলে কি? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ছানি বলতে আমরা মনে করি চোখের পর্দা, সেটি নয়। চোখের ভেতরে স্বচ্ছ যে প্রাকৃতিক লেন্স ঘোলা হয়েছে ওটাই ছানি, ছবিতে লক্ষ্য করো। এবং ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখে একটা কৃত্রিম লেন্স বসানো। এর পরের ছবিতে আমরা দেখব, কিন্তু ছানির চিকিৎসায় লেজারের ব্যবহার অনেক বেশি জনপ্রিয় নয়, কারণ এই পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং এর কার্যকরী প্রভাব খুবই সীমিত। এর পরের ছবিতে দেখব, কিন্তু ছানি অপারেশনের পরে 3 থেকে 10% ক্ষেত্রে লেন্সের পেছনে স্বচ্ছ আবরণ ঘোলা হয়ে যেতে পারে। সেটা পরিষ্কার করবার জন্য আমরা এখন ইয়াগ লেজার ক্যাপসুলোটমি করে থাকি, মাত্র 2 থেকে 5 মিনিট সময় লাগে। স্যার, আমরা তো জানি চোখের ছানির আধুনিকতম সার্জারি হচ্ছে ফ্যাকো সার্জারি। ফ্যাকো সার্জারির সর্বশেষ সংযোজন সম্পর্কে আমাদের একটু জানাবেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ফ্যাকো সার্জারিতে খুব উন্নত মানের ফ্যাকো মেশিন আমরা ব্যবহার করি। ডান দিকে ছবিতে লক্ষ্য করো হোয়াইট স্টার আই সিগনেচার এলিউস ফেকো টেকনোলজি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ, এবং বাম দিকে ছবিতে লক্ষ্য করো সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি। এর পরের ছবিতে আমরা দেখব খুব উন্নত মানের মাইক্রোস্কোপ, লুমেরা 700 মাইক্রোস্কোপ, যার সাথে যোগ হয়েছে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। এর পরের ছবিতে আমরা দেখব আইওয়েল মাস্টার 700। আমরা চোখে যে লেন্সটা বসাবো তার পাওয়ার সুনিপুণভাবে নিখুঁতভাবে যদি বের করতে হয় তাহলে আইওয়েল মাস্টার 700 আমরা ব্যবহার করি। এর পরের ছবিতে আমরা দেখব এই আইওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লুমেরা 700 মাইক্রোস্কোপ একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে তথ্য নির্বিঘ্নে আদান প্রদান করা হয়, ফলে চোখের ফ্যাকো সার্জারি আরও নিখুঁত এবং নির্ভুল হয়।